উদীচী, ছায়ানট। আজকে আমাদেরকে উদীচীকে নিয়ে, ছায়ানটকে নিয়ে, ছায়ানটের উপর হামলাকে নিয়ে, উদীচীর উপর হামলাকে নিয়ে কথা বলতে হচ্ছে। যে যে কথা আসলে আমাদের বলার কথা ছিল না। উদীচী প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৮ সালে। তখনও আমরা পূর্ব পাকিস্তান ছিলাম। সত্যেন সেন, রণেশ দাশগুপ্তের মতো ব্যক্তিত্বরা ছিলেন এর প্রতিষ্ঠাতা। এই সংগঠনের সদস্যরা ১৯৭১ সালে শুধু গান গাননি, অনেকে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন যুদ্ধে করতে। উদীচী সংস্কৃতিকে বহন করেছিল প্রতিরোধের হাতিয়ার হিসেবে। এবং আহ, এবং তাদের মঞ্চ ছিল তাদের প্রতিবাদের হাতিয়ার। আর ছায়ানট, এই প্রতিষ্ঠানটিও গড়ে উঠেছিল পাকিস্তানি শাসনের সময়। তখন বাংলা ভাষাকেই সন্দেহের চোখে দেখা হতো। সেই সময় বাংলা ভাষা এবং এদেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য জন্ম হয়েছিল ছায়ানটের। পহেলা বৈশাখ, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এগুলো শুধু উৎসব ছিল না, এগুলো বাঙালির অস্তিত্বের ঘোষণা ছিল। উদীচী বা ছায়ানট এগুলো সাংস্কৃতিক সংগঠন, বাংলাদেশের শিল্প গোষ্ঠীদের একটি সংগঠন। এগুলো কোনো পার্টি অফিস না, কোনো পুলিশ স্টেশন না, কোনো অস্ত্রাগার না। আর আজকে সেই উদীচী এবং ছায়ানটের উপর হামলা হয়েছে। একটা সময় ছিল যখন উদীচী বা ছায়ানটের উপর হামলা হতে পারে এটা আমরা কখনো কল্পনাও করতে পারতাম না। আপনারা কি এই হামলায় অবাক হয়েছেন, নাকি ভাবছেন আজকাল তো এসবই হচ্ছে? অনেকের কাছে কি এটা আর অকল্পনীয় মনে হচ্ছে না? অনেকের কাছে কি সেটা আজ ব্যাখ্যাযোগ্য লাগছে এবং কারো কারো কাছে ন্যায্য লাগছে? যদি অবাক এবং হতবাক না হয়ে থাকেন এবং এই হামলাকে কোনোভাবে নর্মাল বলে ব্যাখ্যা দিতে চান, তাহলে বুঝতে হবে অনেক কিছুই আসলে ইতিমধ্যে বদলে গেছে, তাই না? যখন মুক্তিযুদ্ধ সম্পর্কিত যে কোনো কিছুর হামলাকে আর অকল্পনীয় মনে হয় না, যখন উদীচী ছায়ানটের মতো যে কোনো সাংস্কৃতিক অঙ্গন সন্দেহজনক হয়ে ওঠে, যখন গান গাওয়ার চেয়ে চুপ করে থাকাটা নিরাপদ মনে হয়, তখন বুঝতে হবে কিছু একটা ভীষণভাবে উল্টে যাচ্ছে, তাই না? এটাকে কি বলে জানেন? কালচারাল ইনভার্সন বা সাংস্কৃতিক বিপর্যয়। আমার কথাগুলো শুনে আপনারা কেউ কেউ কি ভেতরে ভেতরে একটু তলিয়ে যাওয়া বোধ করছেন, একটু ডুবে যাচ্ছেন, এরকম বোধ কি হচ্ছে? যাদের হচ্ছে তাদের জন্য বলি, এই বোধটাই কিন্তু একটি জাতির নৈতিক দিক নির্দেশনা উল্টে যাওয়ার বোধ, তাই না? উদীচী বা ছায়ানটের উপর হামলাকে শুধু সহিংসতা হিসেবে দেখলে ভুল হবে, শুধু অসহিষ্ণুতা হিসেবে দেখলে ভুল হবে। একে দেখতে হবে অন্য লেন্সে, একে দেখতে হবে একটি দেশের নৈতিক দিক নির্দেশনার উপর আঘাত হানা হিসেবে। আপনাকে দেখতে পারতে হবে যে এই সংগঠনগুলোতে হামলা একটি রিভিশনিস্ট প্রজেক্টের অংশ। তো এই রিভিশনিস্ট প্রজেক্টের দুটি এজেন্ডা আছে। একটি এজেন্ডা হলো বাংলাদেশের জন্ম ইতিহাসকে মুছে দেওয়া। অন্য এজেন্ডাটি কি? অন্য এজেন্ডাটি হলো আগামীতে বাংলাদেশ কেমন হবে সে সম্পর্কে একটি এটাকে কি বলবো, রূপরেখা দেওয়া বা আমাদেরকে একটি আদল দেওয়ার চেষ্টা করা। তো প্রথম এজেন্ডাটি নিয়ে আমি খুব বেশি কথা আজকে বলছি না, শুধু এতটুকু বলে রাখি, আপনি যদি ১৯৭১-এর নৈতিক অবস্থানকে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করেন, গণহত্যাকে সংখ্যার বিতর্কে নামিয়ে আনেন, আর জেনোসাইড স্মৃতির জায়গায় কম্পিটিটিভ ভিকটিমহুড বসান, বিহারে গণহত্যার কথা তোলেন, তাহলে সংস্কৃতি অনিরাপদ হয়ে পড়ে। এবং এখান থেকেই দ্বিতীয় এজেন্ডাটি খুব স্পষ্ট হয়ে যায়, খুব সোজা হয়ে যায় বোঝা। উদীচী বা ছায়ানটের উপর হামলা কোনো সাম্প্রতিক ঘটনার বদলা, বা এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি, হাদির হত্যার বদলা হিসেবে কিন্তু হয়নি। তারা আক্রান্ত হয়েছে তারা যা সেটার কারণে, তারা বাঙালি সেকুলার সংস্কৃতির এক জীবন্ত দলিল, তাই তারা আক্রান্ত হয়েছে। কারণ উদীচী এবং ছায়ানট আমাদের মনে করিয়ে দেয় শিল্প তার ভাষায় রাজনীতি আর প্রতিরোধের কথাই বলে। তারা আক্রান্ত হয়েছে কারণ এই র্যাডিক্যাল ওয়াহাবি ইসলামে বাঙালি সংস্কৃতি গ্রহণযোগ্য নয়।
সংস্কৃতির উপর হামলা কি উদীচী বা ছায়ানটকে দিয়ে শুরু হয়েছে? তা কিন্তু না। কনসার্টগুলো এখন আর হয় না। সিকিউরিটি কনসার্ন, আনফোরসিন রিস্ক দেখিয়ে লাইভ কনসার্টগুলো একের পর এক বাতিল হচ্ছে। বাউল, সন্ন্যাসী আর ফকিরদের উপর আক্রমণ হচ্ছে, তাদের চুলদাড়ি কেটে দেওয়া হচ্ছে জুলুম করে। নারী পোশাক নিয়ে প্রকাশ্যে হেনস্থা হচ্ছে প্রতিনিয়ত। নারী হেনস্থাকারীকে ফুল দিয়ে ছাড়িয়ে আনা হচ্ছে হাজত থেকে। পত্রিকা অফিসগুলোতে আগুন দেওয়া হয়েছে সেকুলার, প্রো ইন্ডিয়ান, অ্যান্টা ইসলামিক বলে। ডেইলি স্টার ভবনে যখন প্রায় ৩০ জন কর্মী ভেতরে আটকা পড়ে মরে যাচ্ছিলেন, তখন দমকল বাহিনীকে বাধা দেওয়া হয়েছিল। ধর্ম অবমাননার নাম করে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হচ্ছে দীপু দাসদের। দীপু দাসকে পুড়িয়ে মারার সাথে ওসমান হাদির মৃত্যুর কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা প্লিজ আপনারা মাথায় রাখবেন। হঠাৎ উত্তেজনা থেকে এই নৃশংসতা ঘটেনি। এটি সেই নৃশংসতা যেখানে সংখ্যালঘুর নৈতিক সামাজিক সুরক্ষা আজ হুমকিতে। এই সবগুলো ঘটনায় কি কেবল ক্ষোভ থেকে হয়েছে, নাকি মহা কোনো পরিকল্পনার অংশ? মাথা খাটান, চিন্তা করুন। এই মহাপরিকল্পনায় আছে সংস্কৃতি, নারীর শরীর, বাউলের সাজ, মিডিয়া, সবকিছুকে কোনো এক অজানা শাসনের আওতায় আনার পরিকল্পনা, তাই না? এই যে দেখুন, ওসমান হাদিকে কবি নজরুলের সমাধির পাশে কবর দেওয়া হলো। কেন বলুন তো? তার এই মৃত্যু কোনোভাবেই কাম্য নয়, কিন্তু একজন এক্সট্রিমিস্ট উস্কানি দেওয়ার জন্য যে কিনা পরিচিত, তাও কিনা খুব নোংরা ভাষায়, নারীর শরীরের বিভিন্ন পার্টকে নিয়ে নোংরা ভাষায় যে কিনা উস্কানি দেয়, গোপালগঞ্জের গণহত্যার যে ডাক দেয়, সে মানুষটিকে নজরুলের পাশে কেন কবর দেওয়া হলো বলতে পারেন কি? ওসমান হাদি কিংবা এনসিপির কেউ কি কাজী নজরুলের সাম্যবাদে বিশ্বাস করে? করে না কিন্তু। এরা একমাত্র এই যে নজরুলকে ডিকনস্ট্রাক্ট করার জন্য, সেই সংস্কৃতিকে ডিকনস্ট্রাক্ট করার জন্যই কিন্তু হাদিকে এখানে কবর দিয়েছে। এখানে দেখবেন আস্তে আস্তে অনেকের কবর হবে। আমরা নজরুলকে আর খুঁজে পাবো না। নজরুলের কবরকে উঠিয়েও ফেলতে পারে, বলা যায় না। ওসমান হাদির হত্যা নিষ্ঠুর, কিন্তু তার মৃত্যুকে কেন্দ্র করে পরের ঘটনাগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ এই সব সকল কিছুর কনটেক্সটে। লক্ষ্য করবেন যে সহিংসতাগুলো কোন দিকে গেছে। সেকুলারিজমকে আঘাত করা হয়েছে, অসাম্প্রদায়িকতাকে আঘাত করা হয়েছে, সংস্কৃতিকে আঘাত করা হয়েছে, আওয়ামী লীগের সমর্থকদের আঘাত করা হয়েছে। সভ্যতা সবসময় আক্রমণে ধ্বংস হয় না, অনেক সময় নিজের ভেতরেই দমবন্ধ হয়ে মারা যায়। আজকের যে বাগদাদকে আমরা দেখি, বাগদাদ কিন্তু আক্রমণের প্রথম দিন থেকে আজকের বাগদাদ হয়ে ওঠেনি। বাগদাদ বদলাতে শুরু করেছিল যেদিন থেকে সেখানে প্রশ্ন করা বিপজ্জনক হয়ে উঠেছিল, যেদিন থেকে সেখানে গোঁড়ামি চেপে বসেছিল, যেদিন থেকে সংস্কৃতি সেখানে সন্দেহজনক হয়ে উঠেছিল। বাংলাদেশের জন্ম হয়েছিল সাম্প্রদায়িকতাকে প্রশ্ন করে, ধর্ম আমাদের জনজীবন শাসন করবে না সেই নীতি থেকে। এই আদর্শ ১৯৭৫-এর পর প্রায় হারিয়েই গিয়েছিল। ২০২৪-এর প্রথম দিন থেকে সে আদর্শ আবার হুমকির মুখে। সবকিছু দেখে আমার নিজেকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, আপনাদের জিজ্ঞেস করতে ইচ্ছা করে, আমরা কি হেরে যাচ্ছি? আমরা কি আস্তে আস্তে বাংলাদেশটাকে হারিয়ে যেতে দেখছি? দর্শক, আপনি যদি এখনো অস্বস্তি বোধ না করেন এই সবকিছুর আলোকে, সবকিছুকে তথাকথিত আন্দোলনের পরে এই সবকিছু তো একটু হয়ই, এই মনোভাব নিয়ে থাকেন, এই মনোভাব নিয়ে দেখতে চেষ্টা করেন, তাহলে কিন্তু আমরা হেরেই যাব। কালচারাল ইনভার্সন বা সাংস্কৃতিক বিপর্যয় শব্দটি আপনাদের প্রথমে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আমরা এখন একটি সাংস্কৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই বিপর্যয়কে যদি থামাতে না পারি, তাহলে বাঙালি হিসেবে আমাদের অস্তিত্ব খুব শীঘ্রই মুছে যাবে, হারিয়ে যাবে। কিন্তু দর্শক, আমরা কি সেটা হতে দিব? সুতরাং সবাই নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন, সোচ্চার হন। জয় বাংলা।